কঠিন বাস্তবতার মাঝেই এখানে বাঙালি যারা আছেন, বাঙালি সমাজ, বাংলার মানুষ দূর দূরান্তে যেমন ছড়িয়ে পড়ছে, প্রবাস জীবনে যেখানেই যাচ্ছে সেখানেই বিতর্কের সৃষ্টি করছে। আপনাদের নিজেদের অভিজ্ঞতা কেমন জানি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে মনে করি পক্ষে বিপক্ষে দুই পক্ষে জোরালো বক্তব্য আছে। কঠিন বাস্তবতার যখন মুখোমুখি হন তখন কোথাও কোথাও আন্তরিকতাকে ছাড় দিতে হয়, আবার কোথাও তার পক্ষেও থাকতে হয়। এই দিয়ে জীবন শুরু। কাবেরী মৈত্রেয় প্রথমে, তাহলে আমরা শুরু করি পক্ষের বক্তাদের দিয়ে। স্বপ্ন টানে নিলাম বাড়ি, অচির পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি। বছর দুয়েক আগে $25,000 ঋণের বোঝা নিয়ে বাংলাদেশ ছেড়েছিলাম। সে সময় মা বলেছিলেন, বাবা এবার কিন্তু 3 তলার ছাদটা দিতেই হবে। কিস্তির টাকা তো বটেই, নিয়ম করে বাড়িতে কিন্তু টাকা পাঠাতে ভুলো না। মনে রেখো বোনের বিয়েটাও কিন্তু আছে। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে সেদিন যে প্রিয় বন্ধুটি আমায় রিসিভ করেছিল, সে প্রিয় বন্ধুর সাথে এখন কালে ভদ্রে যোগাযোগ আমার, তাও হাই হ্যালোতে। বন্ধুর এমন স্মৃতিচারণের মধ্য দিয়ে আজকের এই বিতর্ক সভায় মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় প্রবাস জীবন বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা, কেড়ে নিয়েছে আন্তরিকতা। ও, একটা গানের লাইন মনে পড়ে গেল। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। মাননীয় সভাপতি কবির সুমনের 90-এর দশকে বিখ্যাত গানের এই দুটি লাইনের মধ্যে যেন প্রবাস জীবনের পুরো দর্শন লুকিয়ে। নিম্নবিত্ত মধ্যবিত্ত বাঙালি উন্নত জীবনের আশায় পরিবারের সঞ্চয় ভেঙে বিদেশে পাড়ি জমায় ঠিকই, কিন্তু জীবন তাদের হাড়ে হাড়ে শিখিয়ে দেয় প্রবাস জীবনের সংজ্ঞা। জানি আমার বিপক্ষ দলের বন্ধুরা এখন পাঠ্যপুস্তক ঘেটে প্রবাসের সংজ্ঞা মুখস্থ করে ফেলেছেন, কিন্তু বাস্তবে প্রবাস জীবন হলো চড়া কিস্তি দিয়ে iPhone 17-এর Pro Max ভার্সন কেনার মতো। তাই আমার কাছে প্রবাস মানে একটি উন্নত মানের বাস, যেখানে দেশে গেলে সবাই বলে বিদেশি আর বিদেশে সবাই বলে ইমিগ্রেন্ট। প্রবাস মানে দিনে 12 ঘন্টার বেশি কাজ, রাতে উবার, ওয়ার হাউস, ভিডিও কলে মাকে বলা, মা ভীষণ ভালো আছি, যদিও তখন মানুষরা মাইক্রো ওভেনের সামনে দাঁড়িয়ে 2 দিনের বাসি খাবারের ভাত গরম করছে। প্রবাস মানে নিজের সাথে নিজের জীবনের যুদ্ধ, মন আর মগজের সাথে বিদেশি সংস্কৃতি, ভাষা আর রীতিনীতির যাত্রাকলে পৃষ্ঠ এক বর্ণ সংকরে পরিণত হওয়া বাঙালি জাতির সত্তা। আর তাই হয়তো সুদূর ফ্রান্সে বসে মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা পরম আবেগে স্মরণ করেছিলেন সে সত্যি। লিখেছিলেন, সতত হে নদ তুমি পরমরু মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটাই কার জলে। মাননীয় সভাপতি সময়ের প্রয়োজনে এই যে ভেতরে আমার আমিকে মেরে ফেলে এক যন্ত্র মানুষে পরিণত হওয়া প্রবাসী, তাকেই আমরা আসলে বাণিজ্যিকতা বলছি, যেখানে সম্পর্কের মাঝেও লাভ লোকসানের হিসেব ঢুকে যায়। আগে মানুষ জিজ্ঞেস করতো কেমন আছেন, এখন জিজ্ঞেস করে ভাই ঘন্টায় কত করে পাও। সভাপতি মহোদয়, আজকে প্রবাসী ভাই 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 ডাকাটাও ভয়ঙ্কর। কেউ যদি খুব মিষ্টি করে বলে ভাই একটু কথা ছিল, তখন বুঝে নিতে হবে হয় ইন্স্যুরেন্স, নইলে রিয়েল এস্টেটের ব্যবসা। আর রেমিটেন্স শুধু দেশের অর্থনীতি চালায় না, আমাদের সম্পর্কও চালাচ্ছে। এখানে বাংলাদেশে প্রবাসী সন্তান মানে হেঁটে চলা একটি ওয়াকিং এটিএম মেশিন, যেখানে রেমিটেন্স, যেখানে একটু পাশে দেশে টাকা পাঠাতে হলে মিটিং মিছিল, আর এদেশে যদি ডলার না থাকে তাহলে আপনি হোমলেসের শীর্ষ কাতারে পড়ে যাচ্ছেন। মাননীয় সভাপতি, প্রবাসে বাঙালি বাঙালিকে পণ্য করে, বাঙালি বাঙালিকে জীবিকা করছে। কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছে গড়ে 54% বাংলাদেশি সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে। মাননীয় বিপক্ষ দল, এটি বাণিজ্যিকতা নাকি আন্তরিকতা বলবেন আপনারা? এখন সন্তানরা অপেক্ষা করেন বাবা মা কবে আসবে দেশ থেকে, কবে একটা হোম কেয়ারের খাতা খুলবে। এমন একটা সময় এসেছে যখন মানুষ বয়সের চেয়ে মেডিকেয়ার অ্যাপ্রুভালকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। মাননীয় সভাপতি রবি ঠাকুর বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কিন্তু প্রবাসে এখন মানুষ বিশ্বাসের আগে আপনার ক্রেডিট
স্কোর দেখে। হুমায়ুন আহমেদের পরে হুমায়ুন আহমেদের গল্পে মানুষ মানুষের জন্য কাঁদতো, আর আমরা এখন কাঁদি ট্যাক্স রিটার্ন কম আসলে। সভাপতি মহোদয়, কেড়ে নেওয়া মানে কিন্তু আমরা সরাসরি ছিনিয়ে নেওয়া বলছি না, বলছি জীবনের সুন্দর মুহূর্তগুলো ধীরে ধীরে কর্পূরের মতো উবে যাওয়াকে। প্রবাসী আমাদের মা কেড়ে নেয়নি, আমাদের মায়ের পাশে বসে থাকার সুন্দর বিকেলের মুহূর্তটা কেড়ে নিয়েছে। বন্ধু কেড়ে নেয়নি, কিন্তু রাত 12টার পরে বলা দোস্ত বের হবি সেই সম্পর্কটা কেড়ে নিয়েছে। আগে দেশে মানুষ না বলে বাসায় চলে আসতো, কিন্তু এই নো ট্রেসপাসিং এর যুগে আগে টেক্সট করতে হয়, বলতে হয় আর ইউ ফ্রি, মানে সম্পর্ক আছে, আসলে সম্পর্কের উষ্ণতা নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রবাসী মানুষের কান্নাটাও প্রফেশনাল হয়েছে। এখানে কেউ মারা গেলে মানুষ কাঁদতে কাঁদতে বলে ভাই কাল অফিস আছে। অন্ত্যেষ্টি ক্রিয়ার খরচ শুনে মনে হয় মানুষ মারা গেছে একবার, কিন্তু তার পরিবার মারা যায় বারবার। প্রার্থনীয় আর নয়, একটু সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে। প্রবাসী এক বস্তা বৃষ্টির পর ভেজা মাটির গন্ধটুকু নিজের মনে হয় না। চারপাশে মানুষ, আলো, ব্যস্ততা সবই আছে, কিন্তু কোথাও যেন অদৃশ্য শূন্যতা, হাহাকার, সেখানে কোনো আন্তরিকতা নেই। দুটি প্রশ্ন রেখে যেতে চাই, হয়তো বিপক্ষে দলের বন্ধুরা এখন বলে বসতে পারেন এই যে আমরা এই বিতর্ক সভায় অংশ নিলাম, এখানে তো আন্তরিকতা আছে। অবশ্যই আছে বন্ধুরা, তবে মনে রাখবেন প্রচারে প্রসারও আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পক্ষে কিছু বক্তব্য শুনলেন, আর এবারে বিপক্ষে বাবু কামরুজ্জামান। সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি, সবাইকে শুভেচ্ছা। আজকের যে বিতর্কের বিষয়, প্রবাসী বাঙালিকে, প্রবাসী জীবন বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা, কেড়ে নিয়েছে আন্তরিকতা। আমি বিতর্কের বিপক্ষে অবস্থান করছি এবং আমার যে প্রতিপক্ষ বক্তা তার কথা শোনার পর মনে হলো এখানে যারা বসে আছে এই অডিটোরিয়ামে সবাই বোধহয় রোবট এবং যন্ত্র। আপনাদের কারোর মধ্যেই কোনো আন্তরিকতাই নেই, আপনারা কোনো মানুষের মধ্যেই পড়েন না। দেশের বাইরে প্রবাসে যারা যাচ্ছেন লাখ লাখ মানুষ, তারা সবাই বোধহয় আসলে যান্ত্রিক, তাদের মধ্যে কোনো মানবিকতা নেই। তার আবেগকে আমি সম্মান জানাই এবং তিনি বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন এবং অনেকটাই মনে হয়েছে বায়বীয় এবং একপেশে। এবার আসুন, বাঙালির আদি পরিচয়টা আসলে কি প্রশ্ন করি। বাঙালির আদি পরিচয় বাঙালি আন্তরিক। বাঙালি যেখানেই থাকুক না কেন, বাঙালি চিরকাল তার আন্তরিকতা দিয়েই স্বতন্ত্রভাবে নিজেকে বিকশিত করেছেন। বাঙালি উলিপুরে আছেন, ফুলপুরে আছেন, ঢাকায় আছেন, না প্যারিসে আছেন কিংবা আমেরিকায়, বাঙালি তার আন্তরিকতা কিন্তু অনেকটা পানির পাত্রের মতোই, যখন যে পাত্রে রাখবেন সে পাত্রেই আকার ধারণ করবে। বাঙালি তাই চিরকাল আন্তরিক, এই বিষয় নিয়ে আসলে প্রশ্ন তোলবার কোনো সুযোগ নেই। তাই আমরা আজকের যে বিতর্কের বিষয়, আমরা তর্কের খাতিরে বলতেই পারি বাণিজ্যিকতা বেড়েছে, এ কথা আমরা স্বীকার করছি, কিন্তু আন্তরিকতা আবার কেউ কেড়ে নিতে পারে সেই প্রশ্নটি কিন্তু রাখা যায়। আন্তরিকতা কখনো কেড়ে নেওয়া যায় না। আপনি প্রবাসে থাকুন, যেখানেই থাকুন, আপনি একজন মানবিক, একজন ভালো মানুষ হতে পারেন। আমার প্রতিপক্ষ বক্তার উদাহরণ ধরেই বলি, আমি যখন প্রথম প্রবাসে আসি তখন কিন্তু তার কাছ থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছিলাম। তার মানে কি তিনি আসলে আন্তরিক নন? তার আন্তরিকতা কোথাও হারিয়ে গিয়েছে? তিনি কিন্তু আমাকে পাশে দাঁড়িয়েছিলেন। আমি প্রশ্নটি রাখতে চাই, কাবেরী মৈত্র তিনি কি আন্তরিক মানুষ নন? তিনি কি একজন বাণিজ্যিক মানুষ? নিশ্চয়ই না। তিনি নিজে আন্তরিক হয়ে কি করে আন্তরিকতার বিরুদ্ধে বললেন, সেটি আমার একটি প্রশ্ন। এবং এর বাইরেও এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রবাস জীবন আসলে আমরা যখন শুরু করি, কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরকে সহযোগিতা করে তথ্য দিয়ে, কেউ কখনো আমাদের চাকরির সন্ধান দিয়ে নানাভাবেই সহযোগিতা করে, এয়ারপোর্টে যান, রিসিভ করেন। আমরা আসলে আন্তরিক বলেই কারো না কারো পাশে দাঁড়াই। আমি শুধু নই, আপনারা যারা বসে আছেন তারা কারো না কারো সহযোগিতা নিয়েই প্রবাস জীবন আসলে শুরু করেছিলেন। তাই প্রবাস জীবনে বাণিজ্যিকতা আছে, সে কথা আমরা স্বীকার করছি, বারবারই বলছি। তার মানে আমাদের আন্তরিকতা কেউ কখনোই কেড়ে নিতে পারেনি। বাঙালির আন্তরিকতা আসলে কেড়ে নেবার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, আজকের আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ এখানে বসে আছেন ডক্টর শামীম রেজা। তিনি কিছুক্ষণ পর আমাদের এই
বাণিজ্যকতা নিয়ে কথা বলবেন, আন্তরিকতার বিরুদ্ধে কথা বলবেন। তিনিও কিন্তু এয়ারপোর্টে এসেছেন, আমাদেরই কোনো ভাই বা সহকর্মী তাকে রিসিভ করেছেন এবং কারো আতিথেয়তা নিয়ে তিনি কিন্তু আজকে এখানে আমেরিকায় অবস্থান করছেন। তাই এই আন্তরিকতা বাঙালির কেউ কেড়ে নিতে পারে সেটি আসলে বলবার কোনো সুযোগ নেই। সুধীবৃন্দ, আমরা শুধু বলতে চাই যে বাঙালি আসলে চিরকালই মানবিক, আন্তরিক জাতি এবং সে যেখানেই অবস্থান করুক সে আসলে আন্তরিকতার মধ্যেই থাকে। আমরা জানি প্রবাস জীবনে টাকার যুদ্ধ আছে, টাকার যুদ্ধ আসলে কোথায় নেই, বাণিজ্যিকতা কোথায় নেই। গ্রাম শহর হচ্ছে, নগরায়ণ হচ্ছে। আমরা জানি এখন গ্রামে গ্রামে ফ্রিজ, টেলিভিশন আরো বেশি আধুনিক হচ্ছে, স্যাটেলাইট চলে যাচ্ছে, কিন্তু বাণিজ্যিকতার প্রয়োজনীয়তাকে কি অস্বীকার করবার সুযোগ আছে? নিশ্চয়ই নেই। তাই বাণিজ্যিকতার এই প্রয়োজনীয়তাকেও আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন। আপনাদের মনে থাকবে আমরা যখন গ্রাম ছেড়ে শহরে আসি, ঢাকায় আসি আমাদের জীবনকে সচ্ছল করবার জন্য, আমরা নিশ্চয়ই আমাদের পরিবার, আমাদের বাবা মাকে কখনোই ভুলে যাই না। আমরা আমাদের সেই আন্তরিকতার কথা ভুলে যাই না। আমরা আমাদের বাবা মাকে রুটিন মেপে ঢাকা থেকেও কিন্তু গ্রামে খোঁজ খবর রাখি। কিন্তু এই সচ্ছল জীবন, জীবনের যে চাকা সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াকে কি ঠেকিয়ে দেবার সুযোগ আছে? তাই বাণিজ্যিকতাকে অপ্রয়োজনীয় ভাববারও কোনো সুযোগ নেই। আপনাদেরকে শুধু প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে বিদেশে অবস্থান করছি, আমাদের ডোনাল্ড ট্রাম্প কি আমাদের আন্তরিকতা কেড়ে নিয়েছেন? আপনারা কি বলতে পারবেন আপনারা রোবট, আপনারা যন্ত্র, আপনারা অমানবিক, আপনারা আন্তরিক নন? নিশ্চয়ই না। প্রিয় সুধী, আন্তরিকতার কোনো দেশকাল সীমানা হয় না। আপনি প্রবাসী থেকেও একজন মানবিক, একজন আন্তরিক, একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন, পরিপূর্ণ হয়ে উঠতে পারেন। ভূপেন হাজারিকার সেই গানের মতোই, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, আমি এক যাযাবর। সমবেত সুধী, এবার বেশ কিছু উদাহরণ দিয়ে বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক। প্রবাস জীবনে বাণিজ্যিকতা এবং আন্তরিকতার বিষয়টি। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন 1913 সালে, আমরা এটা সবাই জানি। এটিও একটি বাণিজ্যিক স্বীকৃতি, কিন্তু তারপর কি তিনি কম আন্তরিক হয়েছিলেন? তার লেখায় কি কম আন্তরিকতা ছিল? নিশ্চয় না। আমরা দেখেছি সৈয়দ মুজতবা আলী, তিনি পৃথিবীর পথে পথে ঘুরে কতটা অসাম্প্রদায়িক এবং কতটা বহুমাত্রিক লেখক হয়ে উঠেছেন, কতটা বিশ্বজনীন হয়ে উঠেছেন, আমরা সেটি দেখেছি। বরং দেখুন, রবীন্দ্রনাথ যখন ইউরোপে বসে প্রবাসীর পত্র লেখেন, সেখানে কিন্তু বারবার দেশের কথা লেখেন, সেখানে কিন্তু তার ভাই জ্যোতিরিন্দ্রনাথকে, দেশকে মিস করছেন, সেই কথাটি লিখেন। তাই প্রবাস জীবন আরো বেশি আন্তরিক হতে শেখায়, মানবিক হতে শেখায়। আমরা শুধু বলতে চাই, শত বাণিজ্যিকতা ছাপিয়ে, শত ব্যস্ততা ছাপিয়ে প্রবাসী বাঙালির হৃদয় হয়ে ওঠে আকাশের মতোই অসীম। তাই আবারও বলছি, আমরা স্বীকার করছি বাণিজ্যিকতা আছে, কিন্তু সেই বাণিজ্যিকতা কখনোই আন্তরিকতাকে কেড়ে নিতে পারে না। আমরা দেখুন, আমরা এই প্রবাসে বসে পহেলা বৈশাখ, আজকের এই বই মেলা কত চমৎকার ভাবে উদযাপন করছি। এটি কি প্রমাণ করে না বাঙালি আসলে চিরকাল আন্তরিক, এবং সেই আন্তরিকতার প্রয়োজনেই তিনি আজকে আপনারা এখানে বসে আছেন। আমি আর 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমি শুধু বলতে চাই, বাঙালির আন্তরিকতাকে কেড়ে নিতে পারে এমন কোনো মিসাইল, এমন কোনো যন্ত্র পৃথিবীতে এখনো আবিষ্কৃত হয়নি। তাই বাঙালি যেখানেই থাকুক সে চিরকালই আন্তরিক থাকবে। মাননীয় সভাপতি, সম্মানিত সুধী, আমরা মনে করি প্রবাস জীবন বাঙালিকে দিয়েছে আন্তরিকতা, অনেক বেশি মানবিক হবার রসদ। তাই আমাদের ভেতরের কান্নাটি গুমড়ে গুমড়ে উঠে রুদ্রের সেই গানের মতোই। আমি শেষ করছি রুদ্রের সেই গানের মতোই এক লাইন বলে, যে আমরা যেখানেই থাকি আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাংলাদেশ এভাবেই বেঁচে থাকে আমাদের হৃদয়ে। সবাইকে আবারও ধন্যবাদ। এবার লক্ষ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শামীম রেজা। সম্মানিত সর্বপ্রধান, হাতেই নিতে হলো, মানে এত আন্তরিক রাখা গেল। এবং এই যে দেখুন দলপতি কি আন্তরিক, এখনো গতকালের উত্তরীয় তিনি খুলতে পারছেন না, বোঝাতে চাইছেন আমি এত আন্তরিক। এবং এই বাণিজ্যিকতার মধ্যেও দেখো আমার এই মণিহার আমায় আমাকে সাজে, কিন্তু তারপরে আমাকে পড়তে হচ্ছে। এগুলো আমরা জানি। আমরা যারা বলতে চাইছি যে এই যে আন্তরিকতাটা শর্তহীন না, এটা কারক না যে একেবারে সবকিছু বাদ দিয়ে আপনি সম্প্রদান কারকে কন্যা সম্প্রদান করলেন। এটা শর্তযুক্ত। প্রবাস জীবন শর্তযুক্ত। এই জীবনে অসংখ্য শর্ত রয়েছে, কষ্ট রয়েছে, বেদনা রয়েছে, সংগ্রাম রয়েছে, টিকে থাকার গল্প রয়েছে। এবং এটাই বাণিজ্যিকতা। এই বাণিজ্যিকতাকে সম্ভবত তারা একটু ভুল করছেন এবং ভুলভাবে তারা বোঝার চেষ্টা করছেন। আমরা বলছি না যে প্রবাসে আপনি আন্তরিক না, আমরা বলছি না যে আপনি প্রবাস জীবনে একত্রিত হন না,
আপনি সহযোগিতা করেন না, হাত বাড়িয়ে দেন না। কিন্তু একবার ভাবুন যে এই প্রবাস জীবনে আসার আগে কিভাবে আপনি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। যে আন্তরিকতাকে সবকিছু ছেড়ে সেই বধূ শুয়েছিল পাশে, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, কিন্তু তার অদ্ভুত একটা সব ভূত দেখলো, তাকে ভূমধ্যসাগর পাড়ি দিতে হচ্ছে এবং সে মৃত্যুকে আলিঙ্গন করছে। অসংখ্য জঙ্গল পেরিয়ে সে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাচ্ছে। কখনো কল্পনা করেছে যে মধ্যপ্রাচ্যের গরমে ডিম ভাজি করা যায় বাইরে, এটা শর্টস রিলে পাওয়া যায়, সেখানে শ্রমিক কাজ করে। এই তো প্রবাস জীবন। এই জীবন সংগ্রামে, এই জীবন নিদারুণ কষ্টের, হতাশা, বঞ্চনা, আশা ভঙ্গের, স্বপ্ন ভঙ্গের। তারপরও আমরা সেই জীবনকে গ্রহণ করি, করতে বাধ্য। যে সমস্যা আমাদের হচ্ছে, সম্ভবত আমরা বাবু বা তার দলকে আমরা বোঝাতে পারছি না যে এই বাণিজ্যিকতা আসলে টিকে থাকা, একটু একটু ভালো থাকার জন্য, রেমিটেন্সের জন্য। বাংলাদেশ তো হাহাকার করে ওঠে যখন তার রেমিটেন্স থাকে না, কি না কি হয়ে গেল। কিন্তু কোথা থেকে আসে রেমিটেন্স? সেটা তো বাণিজ্যিক। এই জীবনটাই তো বাণিজ্যিক। এতই যদি আনন্দের থাকতো, এতই যদি মধুর থাকতো, তাহলে তো আপনি দেশ ছাড়তেন না। আপনি যাদের নাম বলে গেছেন, রবীন্দ্রনাথ, মধুসূদন, তারা প্রবাসে থাকেন, আন্তরিকতার অভাব ছিল দেখে আবার তারা ফিরে গেছেন। মধুসূদনের কথাই বলি, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে দেহ আকাশ হতে, আবার লিখছেন তবু এই মিনতি তিনি করতেন রেখো মা দাসের মনে। সুতরাং সেখানেই তাকে ফিরে যেতে হচ্ছে আন্তরিকতার কারণে। এবং আমরা যে জায়গাতে বারবার বলছি সেটা এরকম যে অনেকটা ওনারা যেটা বললেন সেটা আংশিক রঙিন বাংলা চলচ্চিত্রের মতো। 80-র দশকে অল্প বাজেটে চলচ্চিত্র হতো, কিন্তু রাজ্জাক সাবানের একটা গান থাকতো রঙিন। এটার জন্য আমরা একটা দীর্ঘ আশা, মানে এই কে হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে বিমানবন্দর থেকে এনেছেন, সেটা ভালো, সেটা সবাই করে, আমাকেও করেছে, কিন্তু এটা আংশিক রঙিন, পুরো চলচ্চিত্র না। এটা খুব স্বল্প বাজেটের একটি চলচ্চিত্র। আপনি সুমনের কথা বলি, প্রবাসী বাঙালির গান, যে হঠাৎ একটা পাখির মতো সকাল এসে বলছে যে যারা সুখে আছো এই সুখ সইবে না, বেশি দিন থাকবে না। দুঃখে আছো যারা, তারা বেঁচে থাকো, এই দুঃখ রইবে না বন্ধু, এ দুঃখ রইবে না। কিন্তু দুঃখ রয়ে যায়, এত সহজে দুঃখ সেখান থেকে যায় না। আমরা যা বলতে চাইছি, বাবু, নাজনীন এবং তাদের গোত্রপতি বিরূপাক্ষ বাবু, মানে এই মনিহার বলতে পারছেন না, কিন্তু বিরোধী দেখুন, আপনি যখন বলছেন সবকিছু আক্ষরিক ভাবে কেন আমরা দিচ্ছি। আমি যখন বলছি তোমারও চরণে দেব হৃদয় খুলে, আপনি হৃদয় খুলে দিচ্ছেন। এটাকে অনন্ত জলিলের চলচ্চিত্র। আপনি বলুন যে একটা পেশিযুক্ত ব্যক্তি একটা হৃদয়কে এখান থেকে বের করে বলছে এই দেখালাম, ভয়াবহ একটা বিষয়। আমরা যে জায়গায় বলছি এটা আন্তরিকতার নাম, সেটা আমরাও জানি, কিন্তু এটা সিরিয়াস টোনে আমরা আসুন যে আমরা যে জায়গায় বারবার বলছি এটা কাঠামোগত। এই যে বাণিজ্যিকতা, এটা নেতিবাচক বা ঋণাত্মক অর্থে কিন্তু আমরা বলছি না, এটা জীবনের অংশ, এটা পুঁজিবাদী কাঠামোর অংশ, এটা প্রবাস জীবনের অংশ, এটা অভিবাসনের অবিচ্ছেদ্য অংশ, গভীরভাবে প্রতীত। আজকে যারা আমাদের সামনে বসে আছেন, যারা এই যে ভিটে মাটি ছেড়ে এই মহান টাকা পয়সার দেশে এসে আজকে উপস্থিত হয়েছেন, তারা এটা ভালো মন্দ বিচারের আগে চিন্তা করুন এই বাণিজ্যিকতা আমাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে বা কোথায় নিয়ে যাবে। আমরা যা প্রস্তাব করছি তা হলো বাণিজ্যিকতা বহুমাত্রিক, বহুরূপী, বহু ধারায় তার প্রভাব রয়েছে, কিন্তু মানতে হবে একটা বাণিজ্যে লক্ষ্মীর বসতি, তা নিয়ে তো কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু এ বাণিজ্য সে বাণিজ্য না। আমরা বলছি আন্তরিকতা, মনোজাগৃতি, সেটাও খুব কঠিন, সেটাও খুব বায়বীয়। আমরা নিশ্চয়ই দুই পক্ষ সেই একমতই তারা হব, কিন্তু এই অর্থ অন্যরকম। আমরা বলছি যে এই বাণিজ্যিকতা আমাদের জীবনের পরিবর্তন এনেছে, আন্তরিকতার পরিবর্তন এনেছে, রূপান্তর ঘটিয়েছে, প্রভাবিত করেছে, সীমিত করেছে, সংকীর্ণ করেছে। আমরা যা চেয়েছি তা আমরা পাইনি, তা আমরা করতে পারি না। আমরা সেটাই বারবার বোঝাতে চাচ্ছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি, এটা আমাদেরকে বোধহীন করেছে, আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, আমাদেরকে ডিসেন্সিটাইজ করেছে। আপনি বেল বাজাবেন না, আমাকে একটু সময় দিন, এবং একটু পর আমাদের এই যে লাল পাঞ্জাবি পরে দলনেতা বলে যাবেন, তিনি চিকিৎসা শাস্ত্রের লোক, তিনি দেখাবেন যে কিভাবে এই বাণিজ্যিকতার বোধ আমাদেরকে সংকীর্ণ করেছে, আমাদেরকে সীমাবদ্ধ করেছে। দেখুন, জীবনের সবকিছু তো দুটো দিক থাকে, আমরা সেভাবেই দেখেছি, আমরাও আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমরা একেবারে এটা টাকার অর্থে দেখি। যেমন অস্কার ওয়াইল্ডের সেই কথা, যে সিনিককে যে সবকিছুর একটা টাকা থেকে এবার থামতেই হবে, যেহেতু আমাকে থামাতে হলো, তাহলে আমি একথা বলেই ওকে আবার আমি বিদায় নিচ্ছি 80-র দশকের সেই গান দিয়ে। বলুন কি সমস্যা দুজন মিলে? না আর না, এখানে সবাইকে যেতে হবে। আমরা এই প্রবাস জীবনে আমাদের ঘুম নাই, আমাদের বিশ্রাম নাই,
সেই নাতি খাতে আমাদের বেলা যায়। ধন্যবাদ। যদি মাকেই দোষ দিই আমরা যে সবকিছুর জন্য আমরা এবার শুনবো অনেক ধন্যবাদ। নাজরিন আহমেদের কাছে তার বক্তব্য কি আছে। সময়কে তো শুরু এটাকে একটু নামিয়ে দেওয়া যাবে, প্রবাস জীবন ওকে লম্বা করে নিয়ে আমি এই যে বাণিজ্যের অংশে আন্তরিক খনিকটা আন্তরিকতা আছে, ওই যে চলে আসছে আন্তরিকতা। এখন কিন্তু সময় শুরু হবে না, আমি কথা বলছি। আপনার সময় কত শুরু করছি, রেডি? এতক্ষণ আপনারা আংশিক রঙিন ছবির কথা শুনলেন শামীম রেজা ভাইয়ের কাছ থেকে। আমি একটু পূর্ণ রঙিন ছবির কথা বলি। সেটা হলো উনি কিন্তু ওনারা নিজেই বলেছেন মাইকেল মধুসূদনের কথা, কাবেরী মৈত্রীও বলে গেছেন, উনিও আন্তরিকতার কথা স্বীকার করেছেন, কিন্তু সেটাকে একটা মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন যে এই আন্তরিকতা আসলে আন্তরিকতা না, এই আন্তরিকতা অন্য কিছু। আমি ঠিক বুঝলাম না যে ওনারা রঙিন ছবি দেখার পরেও কেন সেটাকে আংশিক রঙিন মনে করছেন। এটা হচ্ছে আসলে তারা দেখতে চান না। আমি এখানে যতই উনি রঙিন পাঞ্জাবি পরে আসেন, কিন্তু আসলে উনি বাইরের রঙিনটা দেখতে পাচ্ছেন না। সে কারণেই মাইকেল মধুসূদনের যে কবিতাটি কাবেরী মৈত্রীও বললেন যে শতত হেনত তুমি পরমর মনে, সেই কবিতাটা কিন্তু লিখছেন উনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। তা সেখানে বসে বাণিজ্যিকতা দেখে তার মধ্যে কিন্তু সেই আন্তরিকতা এসেছে। উনি যদি স্বদেশে পরে ফিরে গিয়ে থাকেন, সেটা হচ্ছে পরের চ্যাপ্টার, উনি পরের পর্যায়ে উনি গেছেন, কিন্তু প্রবাস জীবনে থাকা অবস্থায় তার আন্তরিকতা চলে গেছে বাণিজ্যিকতা দেখে, তা কিন্তু ঠিক নয়। আমার কেন যেন প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে মাননীয় সভাপতি মনে হচ্ছে যে ওনাদের কাছে মনে হয় যে আন্তরিকতা জিনিসটা মোবাইল ফোনের মতো, নাকিব ভাই বোধহয় পাঞ্জাবির পকেটে নিয়ে ঘোরেন আর যাওয়ার সময় কেউ একটু ছিনতাই করে এটাকে কেড়ে নিয়ে চলে গেল, এটা চলে গেল। আমাদের আন্তরিকতা তো মোবাইল ফোন নয় যে আপনি পকেটে নিয়ে ঘোরেন, এটা থাকে হৃদয়ের গভীরে, আপনাকে সেটা বুঝতে হবে। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমার পক্ষের বক্তা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন যে কেন আসলে প্রবাস জীবন আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, আমার শিকড় কোথায়, আমার মানুষগুলো কোথায়। এবং এটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের কবিতাতে দেখি। উনি বলছেন, দেশ দেশান্তর মাঝে যার যেখা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। স্থান খুঁজে নেবে, বাণিজ্যিকতা আসবে, কিন্তু তার মানে এই না যে দেশ দেশান্তরে গিয়ে আমি আমার শেকড় ভুলে যাব। বরং দেশ দেশান্তরে গিয়ে মানুষ বুঝতে পারে যে সম্পর্কগুলোকে আমরা এতদিন মনে করেছি টেকেন ফর গ্রান্টেড, সেগুলো আসলে টেকেন ফর গ্রান্টেড না। এখানে এসে সেই বন্ধুর কথা মনে হয়। কাবেরী মৈত্রীও নিজেই বললেন, ওনার মনে হয় সেই রাত 12টায় কেন বন্ধু বলে না চল বাইরে গিয়ে চা খেয়ে আসি। এবং শুধু বাংলার কেন, আমরা অলিভার গোল্ডস্মিথের দ্য ট্রাভেলার কবিতায় দেখছি, উনি বলছেন, wherever I roam, whatever realms to see, my heart untroubled fondly turns to thee. তার মানে হচ্ছে কি, আমার হৃদয়, আমি যেখানেই যাই, পৃথিবীর যেখান থেকে যাই, আমার দেহ সেখানে যাচ্ছে, তা আমাকে বাণিজ্যিক করে না আসলে, কারণ আমার হৃদয় পড়ে থাকে সেই আমার শেকড়ের কাছে। আবার পুলিৎজার জয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ীর আপনারা বোধহয় বিখ্যাত উপন্যাস দ্য নেমসেকে দেখেন, যেখানে অসীমা বিদেশে থাকা অবস্থায় এই নিউ ইয়র্ক শহরেই সে যখন তার সন্তান জন্ম দিতে গেল, তখন কিন্তু তার পাশে মা বোন নিজেরা কেউ ছিল না, ছিল কারা? প্রতিবেশীরা। তারা যদি এত বাণিজ্যিকই হতেন, তাহলে কি তারা তার সাথে থাকতেন? এবং এই উপন্যাসটি কিন্তু একটা বাস্তব জীবনের রূপান্তর, যেখানে দেখাচ্ছে যে আন্তরিকতা কিভাবে আসলে প্রবাস জীবনে মানুষকে নতুন করে নতুন সম্পর্ককে বুঝতে শেখায়। আবার প্রিয়জনকে রেখে যখন প্রবাসে আসে, তখন কি প্রিয়জনের প্রতি সেই রোমান্টিকতা, ভালোবাসা চলে যায়? নাকি আমরা বলি, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হয় রে কান্দে রইয়া রইয়া। এই যে আকুতি, এই আকুতি প্রবাসে ফিরে এসেছে নিজের মনের মানুষকে, এই আকুতিকে আপনি কিভাবে বলবেন যে তার বাণিজ্যিকতা কিংবা সেই চলে যাওয়া, দূরে চলে যাওয়া, এটা কিন্তু ফেলে দিয়েছে? আসলে কিন্তু তা নয়। এই যে দেখুন, একটু আগে রেমিটেন্সের কথা শামীম রেজা ভাই বললেন, এই রেমিটেন্সের মধ্যে আপনি শুধু বাণিজ্যিকতা দেখছেন কারণ আপনি রঙিন চশমা চোখে লাগিয়ে রেখেছেন। এই রেমিটেন্সের ভেতরের আবেগ আপনি দেখছেন না। 2025 সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় $32.8 বিলিয়ন রেমিটেন্স। এই রেমিটেন্সের মধ্যে আছে বাবার চিকিৎসার টাকা, এই রেমিটেন্সের মধ্যে আছে ভাই বোনের পড়াশোনার খরচ, এই রেমিটেন্সের মধ্যে আছে মায়ের শখের কোনো জিনিসের কেনা। আপনি
ভুলে যান সেই আন্তরিকতাকে, শুধু বাণিজ্যিকতার চোখ দিয়ে দেখতে চান এই রেমিটেন্সকে। প্রতিপক্ষ বন্ধুরা, সবশেষে বলতে চাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের শেষের দিকে, যেখানে হরিহর সর্বজয়া দারিদ্র জীবিকার তাগিদে তাদের প্রাণের নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে কাশিতে পাড়ি জমান, কিন্তু সেখানে গিয়েও কিন্তু তাদের মন পড়ে রইল নিশ্চিন্দিপুর গ্রামে। যেখানে যখন আমরা প্রবাসে যাই আমরা বুঝি আমার শেকড় কোথায়, আমার আন্তরিকতাকে আসলে টের পাই। দেশে যেই বন্ধুকে কদর করিনি, যে বন্ধুর সাথে সম্পর্কটাকে অতভাবে ভাবাইনি, ধরে নিয়েছে টেকেন ফর গ্রান্টেড, বন্ধু তো আছেই, এখানে বসে তার কথা মনে পড়ে। এখানে বসে তাই ভাবি যে এই যতই বাঁচা মরা বাণিজ্যিকতা, টাকা, এটিএম মেশিন যাই আমি হই না কেন, আমার সবারই মনে হয় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই হলো আন্তরিকতা। প্রবাসের বাণিজ্যিকতায় এই আন্তরিকতা কখনোই হারায় না। ধন্যবাদ। কিন্তু মনে হচ্ছে যে রোকে আপা তারা বক্তব্য তাদের পক্ষ ভুলে গেছে, দেশে ফিরে মানে আমাদের দিকে তারা আসছে। সময় চলে যাচ্ছে, এখন আমি ডাকবো নকিবুদ্দিনকে। যান্ত্রিক গোলযোগ, দুঃখিত। মাইকের আন্তরিকতা কেড়ে নিয়ে গেছে আপা। এটা আমরা এমনিতেই পক্ষের, আমার টাইম কাউন্ট এখনো শুরু করেন না, আমরা এমনিতেই পক্ষের দলভুক্ত, তারপরেও এই যে পক্ষপাতিত্ব, আন্তরিকতার অভাব আপনারা দেখলেন তো, আপনারা সাক্ষী। হ্যাঁ, যাই হোক, আমি প্রথমেই একটা ভুল সংশোধন করে নিচ্ছি। প্রতিপক্ষের আমার পূর্ববর্তী বক্তা, সম্মানিত বক্তা নাজনীন বলে গেলেন যে আমরা রঙিন চশমা পরে দেখছি, আমরা কিন্তু প্রত্যেকেই সাদা। এবার টাইম কাউন্ট করতে পারেন, আমি আমার মূল স্ক্রিপ্ট শুরু করছি। বাসায় ফুল নেবার কথা ছিল, গিন্নি পছন্দ করে। নিতে গিয়ে গ্রোসারিতে পাশের আইলে ফুলকপি চোখে পড়ল। বেমালুম ভুলে গেলাম ফুল নেবার কথা। ফুলকপি হাতে করে বাসায় ফিরে এলাম। বাসায় ঢুকতেই শুনতে হলো, কাজটা ঠিক না বেঠিক। কবিরাজ ইমন আলীর কথা ধার করে আমি বললাম, রাগ করলাম? আপনার একটু আগেই রক্তকরবী নাটকটা দেখলেন। রক্তকরবী নাটকটা আমাদের বক্তব্য অনেক সহজ করে দিয়েছে। রক্তকরবীতে কবিগুরু কি দেখিয়েছেন? তিনি যে চিত্র এঁকেছেন সেটা হচ্ছে যে সোনা খোদাই করার যে লোক যেমন যক্ষপুরীর মানুষকে যন্ত্র বানিয়েছিল, ডলারের পেছনে ছোটার লোভ আজ প্রবাসী বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা আর কেড়ে নিয়েছে আন্তরিকতা। এটাই তো সাহিত্যের আঙিনা থেকে আসুন একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে চিকিৎসা বিজ্ঞানের করিডোরে কিছুক্ষণ হাঁটি। একজন রোগী ডাক্তারের কাছে গেল, তো ডাক্তার তাকে বলল যে আপনার ভিটামিন আর ঘাটতি আছে। সে বলল আ কি? তো বললো যে এ ডি শুনেছি, আ কি? তো বললো যে আপনার ভিটামিন আন্তরিকতা, আবেগ, এগুলোর ঘাটতি আছে, আপনাকে বেশি বেশি করে আড্ডা দিতে হবে। বিজ্ঞানও তাই বলে, কিন্তু আপনি যদি বেশি কমার্শিয়ালিজমের বাণিজ্যিকতার চাপে পিষ্ট থাকেন তাহলে শরীর থেকে কর্টিসল, অ্যাড্রিনালিন এইসব হরমোনগুলো বের হয়, এবং এগুলো বের হলে কি হয়? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের হার্টের রোগের ঝুঁকি বাড়ে। কিন্তু অপরদিকে আপনি যদি আড্ডা দেন, আপনি যদি মানুষের সাথে মানুষের সংযোগ স্থাপন করেন, কথা বলেন শুধু, ভালোবাসেন যদি শুধু, তাহলে অক্সিটোসিন, সেরোটোনিন এই হরমোনগুলো নিঃসৃত হয়। এবং এই হরমোনগুলো কি হয়? এই হরমোনগুলো আপনার মনে প্রশান্তি আনে, মুড ভালো রাখে। বাঙালির হাজার বছরের
এপিজেনেটিক বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে পরিবেশে হাজার বছর ধরে বড় হয়ে এসেছি, সেই পরিবেশ থেকে আমরা যদি এই পরিবেশে আসি তাহলে আমরা আমাদের সেই যে জেনেটিক মডিফিকেশন চেঞ্জ হয়ে যায়, আমরা নিজেদের সত্তা হারিয়ে ফেলি এবং সেখানেই আমরা বলছি যে আমাদের আন্তরিকতার অভাব ঘটছে। আর 30 সেকেন্ড আমি নিয়ে নিচ্ছি। আমাদের বোধহীনতা এত চরম পর্যায়ে পড়েছে যে পাশের বাড়িতে যদি কারোর মৃত্যু হয় তাও আমরা টের পাই না। আমাদের সন্তানেরা আজকাল আমাদের সাথে সাংকেতিক ভাষায় কথা বলে। ছেলেকে বললাম, মেয়েকে বললাম। ধন্যবাদ, এই সময় পেরিয়ে যাচ্ছে। আমার পরবর্তীতে আমি এই প্রসঙ্গটাই আবার আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পক্ষের দলপতি যিনি বিরূপাক্ষ পাল। সম্মানিত সভাপতি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকার জন্য প্রতিপক্ষ আমাদেরকে শারীরিকভাবে আক্রমণ করতে পারেনি। ক্ষোভ ছিল, আমি টের পেয়েছি। আজকের বিতর্ক হচ্ছে বাণিজ্য বনাম অন্তর। নজরুল বলেছেন, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জানি। অন্তরে যা থাকার সেটি কিন্তু চিরদিন থাকে, এটা কমে না, বাড়ে না। কিন্তু প্রতিপক্ষ অনেকটা জন্ডিস রোগী যেরকম সবকিছু হলুদ দেখতে পান, তারা প্রবাসী জীবনে এসে সবকিছুর মধ্যে বাণিজ্যিকতা দেখতে পাচ্ছে। কিন্তু সবকিছুর মধ্যে তো বাণিজ্যিকতা নাই। ধরুন আমরা বিতর্ক করছি, এখানে কি বাণিজ্যিকতা আছে বলুন? আমরা তো কোনো পয়সা নিচ্ছি না। হ্যাঁ, তারা হয়তো পয়সা দাবি করতে পারবেন, কারণ আমার প্রতিপক্ষ দলপতি তিনি এখানে ডাক্তারি কিছু প্রেসক্রিপশন করে গেলেন যেন বিতর্ক শেষে যেন মানুষ তাকে ধরে, ভাই কি করলে কি হয়, এটা ওষুধের প্রেসক্রিপশন করে। প্রচারে প্রসার তো তাই আর কি। তো এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে বিতর্ক, এই যে আপনারা হাততালি দিচ্ছেন, আমি জানি যে আজকে দর্শকদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদের প্রতিপক্ষের আত্মীয় স্বজন, কিন্তু সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে হাততালি দিচ্ছেন, তার মানে আপনারা আন্তরিক, মানে আন্তরিকতা সব জায়গায় আছে। শাস্ত্র কহে যে বাণিজ্য বসতে লক্ষ্মী, কিন্তু এই লক্ষ্মীর নজর, সবাই লক্ষ্মীর দিকে নজর, কিন্তু লক্ষ্মীর নজর যে সব দিকে সবার দিকে থাকবে সেটি কিন্তু কথা নয়। এটা হলো যে কারণ এই লক্ষ্মীর নজরকে যদি আমি আমার নিজের দিকে আনতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা গভীরতায় দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, যা প্রতিপক্ষ দেখতে পাননি। কারণ রাতের সকল তারাই থাকে দিনের আলোর গভীরে। আমরা এই যে প্রবাসী সরকার, 71-এ যে প্রবাসী সরকার, তারা আন্তরিকভাবে কি করেছিল? তারা মুক্তিযুদ্ধের পথরেখা তৈরি করেছিল। তারা ভারতে যায়নি বাণিজ্যিক ব্যবসা করতে। তারপর আমাদের আরেকজন বিশিষ্ট গণিত শাস্ত্রবিদ রামানুজন যখন বিলাত গিয়েছেন, তখন তিনি একের পর এক পত্র লিখে যাচ্ছেন তার স্ত্রীর কাছে। তো লালনের সুরে সে কি আবার কবার কথা? স্ত্রীর কাছে স্বামী পত্র লিখছেন, এটা তো কবার কথা না। কিন্তু কবার কথা এই অর্থে যে তার স্ত্রী একটি পত্রও পেতেন না, কিন্তু তিনি লিখে যেতেন। রামানুজন প্রমাণ করেছেন যে প্রবাসে আসলে মানুষের আন্তরিকতা আরো বৃদ্ধি পায়। রবীন্দ্রনাথের কবিতায় আমরা উপেনের আন্তরিক উচ্চারণ দেখেছি যে ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। আমরা দেখেছি যে ভাওয়ালের রাজা, তিনিও সন্ন্যাসী বেশি ঘুরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কিন্তু শেষকালে তিনি মাটির টানে ফিরে আসেন। কালিদাসের মেঘদূত কাব্যে আমরা দেখেছি যে প্রবাসী যক্ষ তার স্ত্রীর জন্য লিখে দিচ্ছেন অন্তরের পত্র আষাঢ়স্য প্রথম দিবস। নজরুল তারই ছায়া অবলম্বনে করেছেন যে পরদেশি মেঘ যাওরে ফিরে বলিও আমার পরদেশি। আমাদের প্রবাসী একজন মজুরির কঠিন প্রশ্ন, ওসো কিনা গ্যাসোস কিনা ভুললে আমার। আমাদের প্রবাসী ভূপেন হাজারিকার প্রশ্ন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার 2 চোখে 2 জলে ধারা মেঘনা যমুনা। কলকাতায় প্রবাসী হয়েও এখানে হেমাঙ্গ বিশ্বাস গেয়েছেন, নিধারা নগরের বুকে রাইতের দুপুরে মরমিয়া ভাটিয়ালি, আমার গলায় জুড়ে তোমরা আমায় চেনুনি। আসলে চিনি না, আমি ওনাদেরকেও চিনি না। কেন চিনি না? কারণ ওনারা ছাত্র জীবনে টিউশনি করেছেন, ওটা অন্য কারণে। ওনারা গুলশান বনানীর মেয়ে ছাড়া পড়াতেন না, মানে একটা অন্যরকম মানে আন্তরিকতার একটা না। এখন একজন ছাত্র মানে টিউটর এসে তার ছাত্রীর জন্য 3টা থিয়েটারের টিকিট নিয়ে আসলেন। তো বলে যে ছাত্রী বলছে 3টা কেন, আমরা তো 2 জন। বলে একটা তোমার মা, একটা তোমার বাবার, আর একটা কাজের বুয়া, ওরা সবাই চলে যাক বাসা ছেড়ে। তার মানে অন্যভাবে একটা আন্তরিক হবার একটা চেষ্টা। আমরা সম্মানিত সুধীবৃন্দ, আমরা যদি পরিমণির জীবন থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা সিনেমার
শুরু হয় বাণিজ্যিক, জুটিগুলো শুরু হয় বাণিজ্যিকভাবে, তারপর সেটা আন্তরিকভাবে শেষ হয়। এবং আন্তরিকতাটা একটু গভীর বলে একটা পাত্রে তাদের আটে না, তারা ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পাত্রে চুপচায়। তারপর আমরা দেখবো যে আমি 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 প্রতিপক্ষের সাথে যে জিনিসটায় মানে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে তারা বুঝতে পারছেন না যে আন্তরিকতার পারিপার্শ্বিকতাগুলো বদলায়। যেমন এখানে ম্যানহাটন থেকে একজন বস্টন যাবেন সাহেব, তখন মেম সাহেব তার গালে একটা চুম্বন করলেন, এটি তাদের আন্তরিকতা। এখন আপনি বাংলাদেশে গেছেন, বাইতকামারি থেকে যাবেন গুরুঙ্গামারি, আর ওখানে আশা করবেন আপনার ঘিন্নিও সেই কাজটা করবে, সেটা তো এখানে চলে না। আপনারা গ্রামে আছেন, গ্রামে দেখবেন যে রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, তখন বাঁশি বাজাচ্ছে, ওটা আপনার অন্তরকে স্পর্শ করবে। এখানে একটু করে গান হবে, সেখানে বাঁশি বাজবে। এখন আপনি যদি আর পারিপার্শ্বিকতা সবকিছু চান, তাহলে তো আমাকে স্টেজের উপর গরু তুলে দিতে হবে, এখানে গরু পাবো কোথায়? আসলে প্রবাসের সাথে আমাদের পার্থক্যটা কি? আমাদের পার্থক্যটা হচ্ছে দূরত্ব। কিন্তু দূরত্ব কিন্তু কোনো সময় প্রেম ভালোবাসাকে কমায় না। শরৎচন্দ্র বলেছেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে আসে। সুতরাং আমি মনে করি আপনাদের দিকে তাকে আমার মনে হচ্ছে আপনারা ওয়ালমার্টের ধুনা নারিকেল ফাটে আমার পান করা আপনাদের মরা গাঙে পান না খুব। চলুন আমরা সেই প্রার্থনা করি, আপনাদেরকে আশীর্বাদ করি আপনাদের মন এবং অন্তর বিকশিত। রোকে একটা পয়েন্ট, যা কিছু তিনি মুখস্থ করেছেন জীবনের সবকিছু আজকে বিতর্কের সাথে প্রাসঙ্গিক করেছেন। এখন আমরা মোটামুটি দুই পক্ষেরই আলোচনা শুনলাম, মনে ধরলো, বেশ আনন্দও পেলাম। তো দলপতিদের কাছেই যাবো এবার। যে প্রথমে তো পক্ষে যিনি বললেন, নাকিবের কাছে যেতে হয়। নাকিবুদ্দিন, আপনার বক্তব্য আপনি যেখান থেকে মনে করেন সেখানেই যান। দেখেন, আমরা আন্তরিক বলেই কিন্তু এই আমি জানি যে ওনারা আক্রমণ করতে পারেন, যুদ্ধঙ্গী হতে পারেন, তারপরেও আমরা আমাদের মনটা খুলে এখানেই কিন্তু এসেছি। আপনাদের একটা পেছনের কথা বলি, উনি যেহেতু আমাদের কথা বললেন, আমি বললাম যে বিরুদা, আমরা সবাই বিতর্ক করেছি একসময় একসাথে, আপনি কেন নিজেকে এলিয়েনেট করতে চাচ্ছেন, আলাদা হতে চাচ্ছেন কেন? আপনার ওড়না উল্টা করে পড়ার দরকারটা কি? তো উনি বললেন, না না না, আমি দলপতি, বিপক্ষে, শেষ বক্তা, আমাকে পড়তেই হবে। আমি বললাম যে তাহলে আমাকে একটা দুটো ওড়না দেন, আমি একটা পাঞ্জাবি পরে আসছি, ওসবে হবে না, আপনি যান, আপনি করেন কি? এইভাবে উনি এসে গ্রিন রুমের পিছনে, আপনারা দেখেননি, 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে উনি বিতর্ক করার জন্য। যাই হোক, উনি যা যা বললেন সবকিছুই কিন্তু আমার কাছে মনে হলো আমাদের কথাই বললেন। মধুসূদন দত্তের কথা বলেছেন। মধুসূদন দত্ত যা লিখেছেন, যে আন্তরিকতা প্রকাশ করেছেন, সেটা তো দেশের জন্য করেছেন। আমরা প্রবাসীরা যারা জাতাকলে পিষ্ট হয়ে যে কাজ করে যাচ্ছে এবং তাতে যে আন্তরিকতার সমুদ্র নদী শুকিয়ে যাচ্ছে, সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। যেটা আমি বলতে পারিনি তখন, সেটাই শেষ করি সেটা দিয়ে, যে ছেলেকে বা মেয়েকে কেউ বাবা মা বললেন যে বাবা আজকে মিলাতে যাব বিকালে, ভালো কাপড় পরে আসো, এখন বাসায় যেটা পরে আসতো ওটা পরো না। সে উত্তর দিল MOOTD এবং একটা ছবি পাঠিয়ে দিল। খুলে দেখা গেল, পরে যখন জিজ্ঞেস করলাম যে MOOTD কি, তো বললো যে মাই আউটফিট অফ দ্য ডে। আজকাল এইভাবেই আমরা যখন উপদেশ দিতে চাই ছেলে মেয়েদের, এই যে গ্যাপ যেটা বাড়ছে, আমি সেটা বলছি যে বাণিজ্যিকতার কারণে বাবা মা ইঁদুর দৌড়ে ছুটছে, সম্পর্ক হারিয়ে যাচ্ছে, মন শুকিয়ে যাচ্ছে। আমি যখন উপদেশ দিতে চাই বলে যে TMI মানে কি? পরে খোঁজ নিয়ে জানলাম টু মাচ ইনফরমেশন। সো আমি আমার প্রতিপক্ষের সম্মানিত বক্তা, তাদেরকে সবচেয়ে আগে বলছি, সম্মানিত সভাপতি এবং আমাদের বক্তা, আমি সবশেষে স্বীকার করে নিব আসলে বাঙালি আন্তরিক, প্রবাসী আছে। তা না হলে আজকে এই যে আমাদের সুধীজন, আপনারা এই বৃষ্টি স্নাত দিনে ঠান্ডার মধ্যে রাতের বিতর্কের টাইমিং শিফট হয়ে গেছে, তাও আপনারা এখানে বসে থাকবেন না। আমরা ধন্য আপনারা যে আছেন এখানে, সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্ন স্টেট থেকে এসেছেন যারা, তারা আছেন, আমরা ধন্য আপনাদের আন্তরিকতার প্রকাশ দেখে।
সেজন্য আমি বলবো জীবনানন্দের ভাষায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ আর দেখিতে চাই না আর। আপনার এই বাংলার মুখ, আমরা চাই এই মুখ সব সময় সূর্যের আলো দেখুক, সূর্যের আলো দেখা, পৃথিবীকে দেখা এবং বুক ভরে নিঃশ্বাস নিক। ধন্যবাদ। এবার আরেক দলপতি বীরপক্ষ পাল। আমার প্রতিপক্ষের দলপতি একজন রাজনৈতিক নেতার মতো শেষকালে যে দল পরিবর্তন করে ফেললেন, তো এখানে আমি শুধু যুক্তি খণ্ডন, এখানে নতুন যুক্তির অবতারণা করা যাবে না। তারা বলেছেন যে 54% মানুষ বাঙালিরা এখানে সরকারি সাহায্যের উপর নির্ভর করে। এটা তো আন্তরিকতা, আমরা আপন ভাবি, মানে আমাদের টাকা। তারপর ডক্টর নাগিবউদ্দিন বললেন উনি ফুলকপি কিনেছেন ফুল না কিনে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য কিন্তু একটু ঘুরে এসে আর একটা ফুল কিনে নেন। এটা উনি চেপে গেছেন। আমাদের টিটকারি দিয়ে বলেছেন তোমারও চরণ দেব হৃদয়ে তুলিয়া। এটা তো একটা কথার কথা, বুঝতে হবে, তাহলে তো আমার ঘুম ভাঙায় গেল রে মরা কুকিলে, মরা কুকিলে আমার ঘুম ভাঙায় গেল। আসলে তাদের একটা সমস্যা হয়ে গেছে কি, প্রথম এক বক্তা খুব বিলাপ করে গেলেন অতীত চারিতা, আর অতীতে কত ভালো ছিল। এখন একজন প্রেমিক প্রেমিকা বসে, এক প্রেমিকা বলছে জানো আগের দিনের ছেলেরা না কত কমিটেড ছিল সবসময়। তখন অতিষ্ঠ হয়ে প্রেমিক বলছে আচ্ছা ঠিক আছে আমি যাই, তুমি তোমার ঠাকুরদার সাথে প্রেম করো। মধ্যবর্তী বক্তা একটা কঠিন আলাপে জড়িয়ে গেলেন, আর দলনেতা কিছুটা প্রলাপ। তার বিপরীতে আমাদের দুজনের স্বর্ণ সংলাপ। আসলে কি আন্তরিকতা বিষয়টাকে নিয়ে ওনারা শেষকালে প্রবাসে আসলে কি আন্তরিকতা কমে কিনা এই প্রশ্নটাকে ওনারা উত্তর বানিয়েছেন মন গড়া, মানে আন্তরিকতা কমে গেছে এখন কেন। এটাতে একটা বিপত্তি আছে। একবার এক প্রতীক যাচ্ছে গ্রামের মধ্যে, রাত হয়ে গেছে, তো এক বাড়িতে গিয়ে বলছে ভাই আমি রাত্রে একটু থাকতে চাই। তো ওই গৃহস্থ বলছে না আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু অসুবিধা আছে, আমার বাড়িতে মেয়ে ছেলে আছে, অন্য বাসায় দেখেন। দ্বিতীয় বাসায় গিয়ে একই কথা শুনে, আর তৃতীয় বাসায় সে করলো কি উত্তরটাকে প্রশ্ন করে ফেললো। তৃতীয় বাসায় যায় বলে কি ভাই আপনার বাড়িতে মেয়ে ছেলে আছে? কেন বলুন তো? বলে আমি রাত্রে একটু থাকতে চাই। ব্যাপারটা এরকম একটা পর্যায়ে চলে গেছে। এখন যেটা আমি বলছি যে যখন মানে যে ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে, যখন এই দেশে একটা আমরা নাগরিকত্ব যখন পাই তখন বলে যে গ্রিন কার্ডটা জমা দেবো, কিন্তু কোটা নিয়ে বলে না এই কোটার মধ্যে কলজাটা জমা দেবো, এটা কিন্তু কেউ বলে না। আমাদের অন্তর যেটা আছে, অন্তর হলো ফল্গধারা, অন্তঃশলীলা ফল্গধারার মতো, যত ঝড় বৃষ্টি যত কিছু আসুক অন্তরের ভিতরে অন্তরের মধ্যে থাকে, এবং সেটা প্রাচ্য পাশ্চাত্য সব জায়গায় থাকে। টাইটানিক সিনেমার শেষ কথাটি হচ্ছে এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ, এবং আমাদের জাতীয় সঙ্গীতে আছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। যে দেশেই থাকি যেখানেই থাকি চিরদিন আমার প্রাণের আন্তরিকতার বাসি। ধন্যবাদ আপনাদের। দুই পক্ষকেই ধন্যবাদ জানাচ্ছি। উঠুন আপনারা, আসুন। আপনাদের কি মনে হলো এতক্ষণ? দুই পক্ষেরই বক্তব্য শুনলাম, এবং যখনই শুনছি এক পক্ষের কথা অপর পক্ষকে মনে হচ্ছে না সে তো ভালোই বলেছিল, মন্দ তো কেউই বলে। কি মনে হলো? সুরক্ষা এবং পরবর্তীতে এই প্রাথমিক মাধ্যমিকের সব মুখস্থ করাগুলো বলা হবে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখানে অনেক হাসলাম, এটাই হচ্ছে আন্তরিকতার প্রকাশ। কারণ আমাদের ওনারা যতই যান্ত্রিক হতে চান ভেতরে কিন্তু আন্তরিক, না হলে এত হাসাহাসি হতো। কিছু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, কিন্তু আন্তরিকভাবে আমরা শেষ করছি আজকে এই বিতর্ক।